হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। কারণ আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি, বিগত প্রশ্নগুলো আলোচনা করে এবং সেরকম ভাবে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের পরীক্ষাতে আসার চান্স থাকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন দেখো, পরমাণুর কেন্দ্র কোন কোণাগুলি থাকে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে পরমাণুর কেন্দ্রে থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে প্রোটন নিউট্রন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে, প্রোটনের কথা যদি বলা হয়, প্রোটন হচ্ছে কি? প্রোটন হচ্ছে পজিটিভ। এবং নিউটনের কথা যদি বলা হয়, নিউটনের আধান কি? নিউটন হচ্ছে নিস্তড়িত বা নিরপেক্ষ আধান। ওকে, এছাড়াও পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস বলা হয়, তোমরা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পরমাণুর কেন্দ্রে অর্থাৎ বাইরে ঘোরাফেরা করে ইলেকট্রন ঘোরাফেরা করে, ইলেকট্রন ঘোরাফেরা করে, যার আধান কি? যার আধান হচ্ছে নেগেটিভ। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি জারি করার বিধান রয়েছে? কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 352তে উল্লেখ রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে 352। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে 352র কথা বলা হয়েছে এখানে। এটি জরুরি অবস্থাকে কি বলা হয়? একে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়। বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জারি হতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন অপশন এতে রয়েছে ধারা 340-এ কি উল্লেখ রয়েছে? পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে, ক্লাসেস যে রয়েছে তাদের তদন্তের জন্য যে কমিশন নিয়োগ, তা আর্টিকেল 340-এ উল্লেখ রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 350 ধারাতে মাতৃভাষার শিক্ষার ব্যবহার, মাতৃভাষার যে শিক্ষার ব্যবহার তার সম্বন্ধে উল্লেখ রয়েছে। ধারা 356-তে কি উল্লেখ রয়েছে? এখানে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা যদি বলা হয়, এটি 360-এ উল্লেখ রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবং 365-তে উল্লেখ রয়েছে, তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে, 365-তে উল্লেখ রয়েছে কি? রাষ্ট্রপতি শাসন। ওকে, রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে উল্লেখ রয়েছে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখো। ফিনান্সিয়াল অর্থাৎ আর্থিক এমার্জেন্সি 360-এ উল্লেখ রয়েছে, রাষ্ট্রপতি শাসন 365, 352-তে জরুরি অবস্থা জাতীয়, মাতৃভাষার ব্যবহার 350-এ এবং 340-এ ব্যাকওয়ার্ড ক্লাস সম্বন্ধে উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। আধুনিক পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিলের জনক কে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেন্ডেলিভ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেন্ডেলিভ। তিনি তার সরণিকে পারমাণবিক ভর অনুসারে তিনি এই টেবিলটি তৈরি করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, বর্তমানের কথা যদি বলা হয়, বর্তমানে পর্যায় সারণীর ভিত্তি কি বা পর্যায় সারণীকে কি বলা হয় এবং কে এই ভিত্তিটি তৈরি করেন? পারমাণবিক সংখ্যা বলা হয়, যেটি হেনরি মোসলে এটি কাজ করেছিলেন। হেনরি মোসলে এটির কাজ করেছিলেন বর্তমান পিরিয়ডিক টেবিলটি। এবং ডাল্টনের কথা যদি বলা হয়, ডাল্টন তিনি পরমাণু তত্ত্বর মডেল দিয়েছিলেন। পরমাণু তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছে। বোর কিসের সাথে সম্বন্ধিত? বোরের কথা যদি বলা হয়, বোর হয়ে যাবে তোমাদের বোর মডেলের উপর। ওকে, বোর মডেলের উপর। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নাম্বার। বিখ্যাত উপন্যাস দেবদাসের রচয়িতা কে?
বিখ্যাত উপন্যাস দেবদাসের রচয়িতা, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি তার অন্যতম জনপ্রিয় একটি সৃষ্টি। তার যে বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তাছাড়াও পরিণীতা, পরিণীতা এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শ্রীকান্ত কার? শ্রীকান্ত তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এই উপন্যাসটিও হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গোরা। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গোরা। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঘরে বাইরে কার? ঘরে বাইরে এটিও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা যদি বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, তাছাড়াও আসতে পারে কপাল কুণ্ডলা, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিভূতিভূষণের কথা যদি বলা হয়, পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে পরিণীতা বা শ্রীকান্ত, গোরা, ঘরে বাইরে এগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যুক্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে আনন্দমঠ বা কপাল কুণ্ডলা, পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন, কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হয়? কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হয়? 0 হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0 হয়। ওজন হলো ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল। ওজন সমান আমরা কি লিখতে পারি? ভর ইন্টু অভিকর্ষ যে ত্বরণ তার গুণফল। তো তোমরা মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে কত হয়? অভিকর্ষ যে ত্বরণ অর্থাৎ জি এর মান সবসময় 0 হয়। তাহলে ওজন কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে, ওজন 0 হয় এম ইন্টু 0, অর্থাৎ ইজ ইকুয়াল টু 0, 0 হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা বাকি অপশনগুলো দেখে নাও। কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কোথায় সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি কোথায় হয় যদি বলা হয়, তো সেখানে হয়ে যাবে মেরু অঞ্চলে বেশি হয় বস্তুর ওজন। ওকে। এবং ওজন পৃথিবীর সবচেয়ে কম কোথায় হয়? পৃথিবীর বিষুব অঞ্চলে ওজন সবচেয়ে কম হয়। কোথায়? বিষুব অঞ্চলে। বিষুব অঞ্চলে সবচেয়ে কম হয় পৃথিবীর ওজন, বস্তুর ওজন, সরি। তো মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়, বিষুব অঞ্চলে সবচেয়ে কম হয় এবং 0 হয় পৃথিবীর কেন্দ্রে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদীর তীরে ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদী। সিন্ধু সভ্যতার কারণ হচ্ছে, তোমরা মনে রাখবে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে এই উপনদীর তীরেই অবস্থিত ছিল হরপ্পা সভ্যতাটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাভি। ওকে, রাভি নদীর কথা যদি বলা হয়, হরপ্পা শহরটি কোন নদীর তীরে যদি বলা হয়, হরপ্পা হচ্ছে রাভি নদীর তীরে। রাভি হচ্ছে হরপ্পা সভ্যতাটি। ওকে। এবং মহেঞ্জোদারোর কথা যদি বলা হয়, মহেঞ্জোদারো সেটা হয়ে যাবে সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো। নেক্সট দেখো 7 নাম্বার প্রশ্ন, ভারতে আর্থিক বছর অর্থাৎ ফিনান্সিয়াল যে ইয়ার কখন শুরু হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে শুরু হয় এবং তা চলে কতদিন পর্যন্ত? 31 মার্চ পর্যন্ত চলে। 31 মার্চ পর্যন্ত চলে ফিনান্সিয়াল ইয়ার, এবং এই সময়কালের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাজেট তৈরি হয়। এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের বাজেট সাধারণত কখন পেশ হয়? ভারতে বাজেট পেশ হয় 1 ফেব্রুয়ারি থেকে, 1 এপ্রিল থেকে কার্যকর এটি শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ডেভিস কাপ রাইট অ্যান্সার হয়ে যাবে নন টেনিস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর। এবং এটি পুরুষদের আন্তর্জাতিক টেনিস দলগত প্রতিযোগিতা একটি, তোমরা মনে রাখবে ডেভিস কাপ। এছাড়াও ফুটবলের কথা যদি বলা হয়, ফুটবলের সঙ্গে যুক্ত যে ট্রফিগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ এটি ফুটবলের সাথে যুক্ত। তাছাড়াও আসতে পারে সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফি এটা হচ্ছে ফুটবলের সাথে যুক্ত।
ব্যাডমিন্টনের কথা যদি বলা হয়, ব্যাডমিন্টনের সাথে যুক্ত হলো, তোমাদের পরীক্ষাতে আসতে পারে ব্যাডমিন্টন। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ব্যাডমিন্টন। পুরুষ মহিলা দুটি ট্রফির নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। থমাস কাপ, কি হচ্ছে? থমাস কাপ, এটি হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে উবার কাপ। উবার কাপ এটাও হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেরিব্রাম। এটি মস্তিষ্কের অগ্রভাগে তৈরি করে এবং চিন্তা ভাবনার কথা যদি বলা হয়, চিন্তা ভাবনা এই সেরিব্রাম, স্মৃতি, ভাষা এবং কাজ এগুলি সবই হচ্ছে সেরিব্রাম নিয়ন্ত্রণ করে। চিন্তা, ভাষা, তাছাড়া যুক্তি এগুলি সবই হচ্ছে সেরিব্রাম নিয়ন্ত্রণ করে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন সেরিবেলাম। সেরিবেলাম মস্তিষ্কের কোন অংশে ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্কে ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেরিবেলাম। এছাড়াও মেডুলা অবলঙ্গাটার কথা যদি বলা হয়, এটি কি? এটি মস্তিষ্কের হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাসের মতো কাজ নিয়ন্ত্রণ করে। স্পন্দনের কথা যদি বলা হয়, তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ সবই হচ্ছে মেডুলা অবলঙ্গ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? মৌলিক কর্তব্যের সংখ্যা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে 11টি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 11টি। এবং এই মৌলিক কর্তব্যগুলি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 মাধ্যমে প্রথমে 10টি সংবিধান ছিল, 10টি মৌলিক কর্তব্য ছিল এবং পরে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে তা 11টি করা হয়েছে। 2002 সালে 11টি করা হয়েছে। তো প্রথম 42তম সংবিধান সংশোধন 1976 সময় ছিল 10টি, 2002-এ 86তম যে সংবিধান সংশোধন হয় তখন করা হয়েছে 11টি এবং বর্তমানে কটা রয়েছে? 11টি রয়েছে। এবং মৌলিক কর্তব্যগুলি কোন কমিটির সুপারিশে সংবিধানে যুক্ত করা হয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে? সেটি হবে সর্দার স্বরূপ সিং কমিটি। সর্দার স্বরূপ সিং কমিটির উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। এবং ভারতীয় সংবিধানে প্রথম কতগুলি মৌলিক কর্তব্য ছিল যদি বলা হয়, প্রথমে ছিল 10টি মৌলিক কর্তব্য ছিল এবং 2002-এ 86তম সংবিধান সংশোধনে 11টি করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, লৌহ মানব অর্থাৎ আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো স্বাধীন ভারতের, তোমরা মনে রাখবে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব বা আয়রন ম্যান নামে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত যদি কে বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি বলা হয়, কার মূর্তি রয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে গুজরাটে। এছাড়াও জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, ফাদার অফ দ্য নেশন নামে পরিচিত। সুভাষচন্দ্র বসু কি নামে পরিচিত? নেতাজি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY কখন শুরু হয়েছিল? স্বরোজগার যোজনার কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 1999। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই স্কিমটি গ্রামীণ অঞ্চলের যে দরিদ্রের জন্য স্বকর্মসংস্থানের যে সুযোগ তা তৈরির জন্য চালু করা হয়েছিল। অপশন সি কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, স্বর্ণ জয়ন্তী বা গ্রাম সড়ক যোজনা বর্তমানে কোন স্কিমের অধীনে কাজ করে? এটি হচ্ছে NRLM এর অধীনে, অর্থাৎ জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে কাজ করে বর্তমানে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন,
মহাকর্ষীয় তরঙ্গর অস্তিত্ব কে প্রথম ভবিষ্যৎবাণী করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলবার্ট আইনস্টাইন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলবার্ট আইনস্টাইন। তিনি 1915 সালে সাধারণ আপেক্ষিকতার যে তত্ত্বের মাধ্যমে এই তরঙ্গটি ভবিষ্যৎবাণী করেছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের প্রশ্নে আসতে পারে যে আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন? আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষীয় তরঙ্গের প্রথম সরাসরি প্রমাণ কোন সংস্থা করে বা কোন সংস্থা পায়? তো সেখানে হয়ে যাবে 2016 সালে এটি LIGO সংস্থা এই মহাকর্ষীয় তরঙ্গের প্রথম সরাসরি প্রমাণ পায়। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে কবে ঘোষণা করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1987 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এছাড়াও তোমরা মনে রাখবে ভারত বাংলাদেশের মধ্যে বিস্তৃত এই অরণ্যটি। এটি তার যে জীব বৈচিত্র্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটি বিখ্যাত। এবং ভারতের প্রথম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলি যদি বলা হয়, ভারতের যে বৃহত্তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমাদের পরীক্ষাতে আসতে পারে আগ্রা, এগুলি সবই হচ্ছে আগ্রা, অজন্তা গুহা, অজন্তা গুহা, এগুলি সবই হচ্ছে ইলোরা গুহা, তাজমহল, তাজমহল, এগুলি সবই হচ্ছে 1983-তে এগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। আগ্রা, অজন্তা গুহা, ইলোরা গুহা, তাজমহল, ম্যানগ্রোভ অরণ্য 1983 সালে ঘোষিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দস্তার প্রলেপ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় লোহাকে মরিচা ধরা থেকে রক্ষার জন্য এই প্রলেপ দেওয়া হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আপেক্ষিকতা বেশির জন্য দস্তা লোহার আপেক্ষিকতা বেশি হওয়ার জন্য এটি লোহার আগে জারিত হয়ে যায়। অপশন ডি রাইট অ্যান্সার। এখানে ক্রোমিয়ামের কথা বলা হয়েছে। ক্রোমিয়াম অর্থাৎ ক্ষয়রোধ বা সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। ওকে, সৌন্দর্যের জন্য ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তারই লেখা। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি 1944 সালে কি আহমেদাবাদে দুর্গে বন্দী থাকাকালীন এই বইটি লিখেছেন। ওকে, আহমেদাবাদ নগরে দুর্গে তিনি বন্দী ছিলেন, সেই সময় তিনি লিখেছিলেন। তার আরেকটি বিখ্যাত গ্রন্থ আছে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ওকে, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মহাত্মা গান্ধীর কথা। তার আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আর আসতে পারে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ তার যে বিখ্যাত গ্রন্থ রয়েছে তার লেখা ইন্ডিয়া ডিভাইডেড হচ্ছে তার লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর স্বাভাবিক মাত্রা কত? তো তোমরা মনে রাখবে 7.35 থেকে 7.45 হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানুষের রক্তের পিএইচ মান। তো এই মানটি নির্দেশ করে সামান্য ক্ষারীয়ের প্রকৃতির উপর। এই মানের সামান্য পরিবর্তন এটি স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে পিএইচ এর ফুল ফর্ম পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। অর্থাৎ পিএইচ কি নির্দেশ করে? অর্থাৎ স্বাদ নিরপেক্ষতা নির্দেশ করে। অর্থাৎ যেমন জল হচ্ছে বিশুদ্ধ, এবং স্বাদের কম মান কি নির্দেশ করে? অ্যাসিড নির্দেশ করে। স্বাদের থেকে যদি কম হয় সেটি হচ্ছে অ্যাসিড, এবং স্বাদের থেকে যদি বেশি হয় সেটি হচ্ছে ক্ষারীয়।
নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 সালে কার্যকর করা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছে? মিনি কনস্টিটিউশন বলা হয় একে। 42তম সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে। একে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। অপশন এ। অপশন বি এ রয়েছে 44তম সংবিধান সংশোধন। এটিকে কি? এটি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 44তম সংবিধান সংশোধনে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কাকে? সম্পত্তির অধিকারকে। সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়। কত সালে এটি? 1978 সালে বাদ দেওয়া হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি যুক্ত করা হয়? কোন মৌলিক অধিকার যুক্ত করা হয়? সেখানে হয়ে যাবে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার যুক্ত করা হয়, যেখানে 6 থেকে 18 বছর বয়সী শিশুদের শিক্ষা দেওয়ার অধিকার কথা ঘোষণা করা হয় 2002-এ। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নেপাল ও সিকিম। কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8586 মিটার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতে অবস্থিতের কথা যদি বলা হয়, ভারতে অবস্থিত যদি বলা হয় সেখানে হয়ে যাবে কি? কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে পর্বত শৃঙ্গ। যদি কেটু বলা হয়, কেটু হচ্ছে বিতর্কিত অঞ্চলে অর্থাৎ ভারতের বাইরে অবস্থিত। বিতর্কিত যদি বলা হয় কেটু হয়ে যাবে। এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দুইটি দেশের সীমান্তে অবস্থিত যদি বলা হয়? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল এবং চীন। মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল এবং চীন সীমান্তে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কৃষি ঋণ দেওয়ার জন্য ভারতের শীর্ষস্থান কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ন্যাবার্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ন্যাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটি 1982 সালে প্রতিষ্ঠা হয়। কত সালে? 1982 সালে। এবং গ্রামীণ এবং কৃষি ঋণ দেওয়ার জন্য এটি কাজ করে ন্যাবার্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এসআইডিবিআই, তো এর কাজ কি? এর কাজ হলো ক্ষুদ্র শিল্পের জন্য এটি কাজ করে। কোন শিল্প? ক্ষুদ্র শিল্পের জন্য এটি কাজ করে বা বিকাশের যে আর্থিক সহায়তা করে। ওকে, এবং সেবির কথা যদি বলা হয়, সেবি কি? সেবি হচ্ছে পুঁজি বাজার নিয়ন্ত্রণ করে। ভারতে যে পুঁজি বাজার, ওকে, তা নিয়ন্ত্রণ করে। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এটি সমস্ত ব্যাংকের, ভারতের যে সমস্ত ব্যাংকের হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব নিকাশ করে। নেক্সট দেখো 21 নম্বর, ভারতীয় চলচ্চিত্রের জনক, ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে দাদা সাহেব ফালকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালের কথা যদি বলা হয়, প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেছিলেন দাদা সাহেব ফালকে। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের জনক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার কোনটি? তো সেখানে হয়ে যাবে দাদা সাহেব ফালকে পুরস্কার। তার নাম অনুসারে দেওয়া হয় এই পুরস্কার। তাকে বলা হয় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কারের জনক বলা হয়। এবং চলচ্চিত্র পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে। সত্যজিৎ রায়ের কথা যদি বলা হয়, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমার কথা যদি বলা হয়, পথের পাঁচালী। পথের পাঁচালী হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণের কারণ কি? আলোর প্রতিসরণের কারণ
রাইট অ্যান্সার হয়ে যাবে আলোর গতি পরিবর্তন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে প্রতিসরণের ফলে বাস্তবে কি ঘটে। তো প্রতিসরণের ফলে বাস্তবে যেটি ঘটে থাকে, একটি লাঠি জলে ডোবালে তা বেঁকে গেলে যা মনে হয় সেটি মনে হয়। একটি লাঠি যদি জলে ডোবানো হয় তা বেঁকে গেলে যেমন মনে হয় সেটি প্রতিসরণের ফলে সেরকম বাস্তবে বোঝায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান অবস্থিত? উত্তরাখণ্ডকে বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফুলের ঘাঁটি বলা হয় উত্তরাখণ্ডকে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এবং বিরল ফুলের জন্য বিখ্যাত হচ্ছে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি এবং কোথায় অবস্থিত? তো সেখানে হয়ে যাবে উত্তরাখণ্ডেই অবস্থিত ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটির নাম হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন স্তরকে সিয়াল বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভূত্বককে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর এটি, এবং সিয়ার নামকরণ হয়েছে প্রধানত উপাদান সিলিকা, প্রধানত উপাদান যে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এসআই এবং এল নিয়ে এটি সিয়ার নাম এসেছে। ওকে, সিলিকন এবং অ্যালুমিনিয়াম নিয়ে। এছাড়াও তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলা হয় এবং তার উপাদান কি? গুরুমণ্ডলের নিচের অংশকে কি বলা হয়? তো বলা হয় তাকে সীমা বলা হয়। কি বলা হয়? সীমা বলা হয় গুরুমণ্ডলের নিচের স্তরকে। এবং সীমা কেন বলা হয়? সীমা বলা হয় সিলিকা এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত, তাই সীমা বলা হয়। কি নিয়ে গঠিত? সিলিকা এবং ম্যাগনেসিয়ামের এমএ নিয়ে গঠিত, তাই বলা হয় সীমা বলা হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে কি বলা হয় এবং তার উপাদান কি? কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে বলা হয়। কি বলা হয়? নিফে বলা হয়, যার প্রধান উপাদান হচ্ছে নিকেলের এনআই এবং আয়রনের এফি নিয়ে গঠিত, তাই নিফা বলা হয়। এবং সীমা বলা হয় সিলিকন এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত, তাই গুরুমণ্ডলকে সীমা বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, প্রথমবারের মতো কখন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1996 সালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1996 সালে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে প্রথম এই গানটি গাওয়া হয়েছিল। এবং কে গানটি গেয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গেয়েছিলেন। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে 1885 কথা বলা হয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1985 সালে। তাছাড়াও 1905-এর কথা বলা হয়েছে। 1905 ভারতে কি ঘটেছিল? বঙ্গভঙ্গ ঘটেছিল। বঙ্গভঙ্গের কথা যদি বলা হয় 1905-এ হয়। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এক্সটার্নাল অর্গান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ত্বক অর্থাৎ স্কিন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি সবচেয়ে বড় অঙ্গ মানব শরীরের এবং শরীরকে বাইরে আঘাত এবং তাপমাত্রা এবং রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যকৃৎ। যকৃৎ মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। মানবদের সবচেয়ে বড় অঙ্গ, অভ্যন্তরীণ অঙ্গ এবং সবচেয়ে বড় গ্রন্থি। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1664। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা এর পাশাপাশি মনে রাখবে 1600 সাল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় যদি বলা হয় 1600 সালে। 1600 সালে কি প্রতিষ্ঠা হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 সালে।
এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1602 সাল, কি জন্য বিখ্যাত? কারণ ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়, ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1602-এ এবং ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1664 সালে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখো। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ডেসিবেল। অপশন ডি, ডেসিবেল। এটি হলো শব্দের তীব্রতা পরিমাপের একক, এটি একটি লগারিদমিক স্কেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে জুল। জুল কিসের একক? জুল কিসের একক? শক্তির একক। শক্তির একক হচ্ছে জুল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। কার একক? ক্ষমতার একক। হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক হলো হার্জ, ক্ষমতার একক হচ্ছে ওয়াট এবং শক্তির একক হলো জুল এবং ডেসিবেল হলো শব্দের তীব্রতার একক। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং 7 এপ্রিল 1948 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং প্রতি বছর 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নিউ ইয়র্কে কার হেডকোয়ার্টার রয়েছে? ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সদর দপ্তর নিউ ইয়র্কে। রোমের কথা যদি বলা হয়, রোম FAO-র সদর দপ্তর অর্থাৎ খাদ্য এবং কৃষি সংস্থার সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত। পরবর্তী দেখো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রোটনের আধান কি। নেক্সট হচ্ছে নিউটনের আধান কি। নিউটনের আধান কি। তৃতীয়ত হচ্ছে ইলেকট্রনের আধান কি। ইলেকট্রনের আধান কি। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।